রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চাহিদার অর্ধেকেও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। সারা দেশে তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দিনে রাতে মিলে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার লাখ লাখ বাসিন্দা। গ্রাম থেকে শহর সব জায়গায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, কেন লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং এর করণীয় কি, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে জুলাই বিপ্লবে রামপুরায় হত্যাকাণ্ড, সাবেক ডিএমপির কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড। জুলাই বিপ্লবে রাজধানী রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ইসলাম ও মোহাম্মদ নাদিমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জানাবো, প্রতিমন্ত্রী শামা ওবায়দ বললেন, বিএনপি সরকারের পক্ষেই এত সুন্দর বাজেট বাস্তবায়ন করা সম্ভব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর 2 আসনে সংসদ সদস্য শামা ওবায়দ বলেছেন, বিরোধী দল এই বাজেটকে নিয়ে দিবাস্বপ্ন এবং চ্যালেঞ্জের বাজেট বলছে। আসলে এই বাজেট দিবাস্বপ্ন নয়, এটা বাস্তবায়ন, এটা বিএনপি সরকারের পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আর জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় সব কথা বলেন শামা ওবায়দ। এবারে জানাবো, সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে সংসদে অধ্যাপক মুজিবুর রহমান। আল্লাহর সঙ্গে যুদ্ধ না করতে চাইলে দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ এবং জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছে রাজশাহী 1 আসনের জামাত ইসলামের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করা, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করা এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করার দাবি জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ভারতের তাজিয়া মিছিলে 15,000 মানুষকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার 1। ভারতের পশ্চিমবঙ্গে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল চলাকালে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মুম্বাই তাজিয়া মিছিলে বিষাক্ত বড়ি বিতরণের সময় ফায়াজ প্রেমজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই ব্যক্তি জানায় যে মিছিলে বিষাক্ত বড়ি বিতরণ করে 15,000 মানুষকে হত্যার পরিকল্পনা ছিল তার। বড়িগুলো খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ফায়াজ প্রেমজিকে বাইকুল্লা এলাকা থেকে আটক করা হয়। পরীক্ষায় দেখা গেছে বড়িগুলোতে জিঙ্ক ফসফাইড ছিল, যা মূলত ইঁদুর মারা বিষ এবং অন্যান্য ইঁদুর দমনকারী রাসায়নিকে ব্যবহার করা হয়, একটি মারাত্মক রাসায়নিক যৌগ। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে যে প্রেমজি পরে স্বীকার করেছেন যে তিনি সেদিন হাজার হাজার মানুষকে বিষ প্রয়োগ করতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি সরকারের পক্ষে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিএনপির প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন যে বর্তমান সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেট শুধুমাত্র বিএনপির দ্বারাই পরিচালনা করা সম্ভব। অন্য কোনো সরকারের পক্ষে এত বড় বাজেট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা মনে করি বিএনপি সরকার আছে বিধায় বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং এখন সবাইকে বলতে চাই, এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আপনারা কার্যক্রম গড়ে তুলুন। বিএনপি সরকারের কারণে বর্তমানে এই বাজেটটি সুন্দরভাবে গড়ে তোলা যাচ্ছে। তাই বিএনপির এই ব্যাপারগুলো নিয়ে সবাই ইতিমধ্যে সন্তোষজনকভাবে উত্তর দিতে শুরু করেছে। বিএনপির
বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এই ব্যাপারগুলো নিয়ে তারা সবাই যার যার জায়গা থেকে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে এই বাজেটগুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এবং এই ব্যাপারগুলো অত্যন্ত সুখকর যে বিএনপি সরকার আসার পর এত ভালো একটা বাজেট আমাদের উপহার দিল বলে জানান প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এই বাজেট নারী বান্ধব। যে বাজেটে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে সেটা ব্যর্থ হতে পারে না। এতে যুবশক্তি নতুন করে গড়ে তোলার জন্য সবকিছু আমাদের করতে হবে। তিনি আরও জানান, আমি দেশবাসীকে বলবো আপনারা যার যা জায়গা থেকে এই বাজেটের ব্যাপারগুলো নিয়ে খুবই গুরুত্ব দিন এবং এই বাজেটকে আপনারা উদযাপন করুন। এমন একটি সুন্দর বাজেট শুধুমাত্র বিএনপির পক্ষেই দেওয়া সম্ভব, অন্য কারো পক্ষে এমন বাজেট কল্পনা করাও সম্ভব নয়। জুলাই বিপ্লবে রামপুরা হত্যাকাণ্ড, সাবেক ডিএমপির কমিশনার হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ড। জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ইসলাম ও নাদিমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং এসি মশিউর রহমানকে পৃথক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এসআই তারিকুল ইসলামকে যাবজ্জীবন এবং পুলিশের এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেছে। প্যানেলের অপর ২ সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ, বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। মামলার ৫ আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন। হাবিব ছাড়া পলাতক অপর আসামিরা হলেন খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এএসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদিকে সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে মূলত পুরো বাংলাদেশের পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দেশের জনগণ এখন এই মুহূর্তে তারা কি করবে না করবে সেসব বিষয় নিয়ে সবাই ভাবতে শুরু করেছে। মূলত বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে। সংসদে অধ্যাপক মুজিবুর রহমান বললেন যে সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে না চাইলে দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ এবং জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছে রাজশাহী ১ আসনে জামাতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের জন্য আলেমদের নিয়ে একটি কমিটি করা, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করার দাবি জানান তিনি। আজ জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানানোর সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন। সুদের বিধান এবং কুফল প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন যে সুদ খাওয়াকে মহান আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করা শামিল বলা হয়েছে। তাই যুদ্ধ করতে না চাইলে অবশ্যই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। অনেক দেশে সুদমুক্ত অর্থনীতি আছে, ব্যাংক আছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও সেটা প্রায় ধ্বংস করা হয়েছে। অনেক ব্যাংক ইসলামিক কাউন্টার খুলেছিল, এতে প্রমাণিত হয় সুদমুক্ত ব্যাংক চলে। জামাতের এই নেতা আরও জানান যে সুদ চললে আল্লাহর আযাব হালাল হয়ে যায়। সুদের টাকায় শরীরের যে অংশ গঠিত হয় তা জাহান্নামে পূর্বে। জাকাত ঠিকমতো আদায় করা গেলে ২ লক্ষ কোটি টাকা বের হতে পারে। আমাদের ঘাটতি বাজেট পূরণ হয়ে যাবে। কিন্তু জাকাত যারা বোঝে না, চুরি করে তাদের হাতে জাকাত দিলে হবে না। এজন্য আলেমদেরকে নিয়ে একটি কমিটি গঠন করে জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার উপরে আমাদের সবাইকে জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি। চাহিদার অর্ধেকেও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন। সারা দেশেই তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দিনে রাতে মিলিয়ে ১৬ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলার কয়েক লাখ বাসিন্দা সহ পুরো বাংলাদেশের মানুষ। উপজেলা শহর থেকে গ্রাম সবখানেই একই পরিস্থিতি বিরাজ করছে। লোডশেডিংয়ে একদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। পল্লী বিদ্যুতের
জোনাল অফিস সূত্র থেকে জানা গেছে যে বর্তমানে বিদ্যুতের চাহিদা যা রয়েছে তার ৩৯% সরবরাহ থেকে কম হওয়ায় দীর্ঘ সময় লোডশেডিং দিতে হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে যে দিনরাত সমান তালে চলছে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট। কোনো কোনো এলাকায় টানা 2 দিন থেকে বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পর তা চলে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাধ্য হয়ে মোমবাতি, টর্চ লাইট এর আলোতে সন্ধ্যা থেকেই দোকানপাট ও গৃহস্থালির কাজ চালাচ্ছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় স্বস্তির খোঁজে অনেকেই গভীর রাত পর্যন্ত ঘরের বাইরে কিংবা বারান্দায় অবস্থান করছে। এলাকার বাসিন্দা রুহুল আমিন জানিয়েছেন যে দিনে রাতে কতবার যে বিদ্যুৎ যাওয়া আসা করে তার কোনো হিসেব নেই। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, কখন বিদ্যুৎ আসবে কখন চলে যাবে এর নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কোয়ালিকান্দি এলাকার বাসিন্দা আতিকুর রহমান জানিয়েছেন যে গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকলে ফ্যান চলে না, ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। দেশের প্রায় প্রতিটি দোকানপাটই বন্ধ হয়ে গেছে।